হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা উৎস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ এই চ্যাপ্টার শেষ করেছি এবং আজকে আমরা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই এই চ্যাপ্টারের এই ভিডিওটা বা এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং যতগুলো এক্সাম্পল সলভ করা হয়েছে সেগুলো ভালো করে দেখো যে কী করে করা হয়েছে, যাতে তোমাদের এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসলে তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই কিছু কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে ঘনত্ব বলতে আমরা কি বুঝি। ঘনত্ব হচ্ছে বস্তুর ভর বাই বস্তুর আয়তন। যদি আমরা বস্তুর ভর জানি, বস্তুর আয়তন জানি, তাহলে আমরা বস্তুর ঘনত্ব জানব। এবার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা হচ্ছে যে পদার্থের ভি আয়তনের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভি আয়তনের ভর, বা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এবার এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব যদি আমি সিজিএস এককে করি তাহলে সেটা 1 গ্রাম পার সেমি কিউব। কিন্তু যদি এসআইতে আমরা করি তাহলে অবশ্যই সেটা হবে 1000 কেজি পার মিটার কিউব। এটা মনে রাখবে। তো যদি আমি সিজিএসে করি তখন জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু একই, কিন্তু এসআই পদ্ধতিতে কিন্তু এটা কিন্তু 1000 গুণ। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1000 গুণ হয়ে যাবে যদি আমি পদার্থের ঘনত্ব বার করতে চাই তাহলে পরে আমি কি করব, যে পদার্থের ঘনত্ব হচ্ছে 1000 গণিত হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব। রো ঘনত্ব বিশিষ্ট আর একটা আছে। তো এটাই বললাম যে সিজিএস পদ্ধতি হচ্ছে পদার্থের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব একই হয়। এসআইতে হচ্ছে পদার্থের ঘনত্ব হচ্ছে 1000 গণিত আপেক্ষিক গুরুত্ব। চাপ কি জিনিস? চাপ হচ্ছে যে আমি যদি আমার অভিলম্বভাবে বা লম্ব বরাবর যদি কোনো বল প্রয়োগ করা হয় এবং যে ক্ষেত্রফলের উপর প্রয়োগ করি তাহলে বল বাই ক্ষেত্রফল যদি আমি বার করি তাহলে সেটা হবে চাপ। তরলের ক্ষেত্রেও বল, তাহলে আমি তাহলে এফ সমান আমি কি লিখতে পারি? এফ সমান হচ্ছে পি গণিত এ। এফ সমান হচ্ছে পি গণিত এ। এই এফকে বলকে অনেক সময় আমরা বলি ঘাত। তরলের ক্ষেত্রে সেটাকে আমরা বল না বলে তরলের ঘাত বলা হয়। তাই তরলের ঘাত এফ সমান হচ্ছে তরলের চাপ গণিত হচ্ছে ক্ষেত্রফল এ। এবার তরলের চাপ কতটা? তরলের চাপ হচ্ছে পি সমান হচ্ছে এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে যে এইচ গভীরতা, যে কোনো গভীরতা যদি তরলের মুক্ততল থেকে কোনো গভীরতায়, ধরো এইচ গভীরতায় যদি আমি চাপ বার করতে চাই তাহলে সেই গভীরতা গণিত হচ্ছে তরলের ঘনত্ব গণিত অভিকর্ষ ত্বরণ। এটাই হচ্ছে তরলের চাপের ফর্মুলা। তাহলে পি সমান হচ্ছে এইচ রো জি। মুক্ত বায়ুমণ্ডলে থাকা তরলের মধ্যে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ হচ্ছে। এবার যদি ধরো একটা তরল রাখা আছে তাহলে বায়ুমণ্ডলে যেহেতু চাপ থাকবে সেটা আমরা যদি বি লিখি, আর তরলের ভিতরে এইচ গভীরতায় চাপ হবে ধরো তরলের চাপ হচ্ছে এইচ রোজি, তাহলে টোটাল যদি চাপ বার করি ওই বিন্দুতে তাহলে হবে এইচ রোজি প্লাস হচ্ছে বি। তাহলে বি প্লাস হচ্ছে এইচ রোজি, টোটাল চাপ বায়ুমণ্ডলের চাপ প্লাস হচ্ছে তরলের চাপ। তরলপূর্ণ পাত্রে এইচ গভীরতায় থাকা কোনো ছোট ছিদ্রের মধ্যে দিয়ে নির্গত তরলের বেগ, এটা আমরা পড়েছি যে একটা তরলের মধ্যে যদি আমি তরল রেখে দিই এবং কোনো একটা গভীরতাতে যদি একটা ছিদ্র করে দিই, সেই ছিদ্র দিয়ে জল বেরোবে। সেই যে জল বেরোবে তার বেগ হবে ভি সমান হচ্ছে √2gh। এইচ হচ্ছে যে তরলের মুক্ততল থেকে কতটা গভীরে আমি সেই ছিদ্রটা করেছি। তরলে খাড়াভাবে নিমজ্জিত কোনো আয়তাকার পাত্রের পার্শ্বঘাত, যখনই আমি পার্শ্বঘাত বার করব তখন আমি একটা গড় ভ্যালু নিয়ে নেব। কারণ তুমি যখন একটা তরলের একটা পাত্রের ক্ষেত্রে যদি আমি তরল রেখে দিই তাহলে তলদেশে যে ঘাত হবে সেটা হবে যে টোটাল যে চাপ এই গভীরতায় গণিত হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু পার্শ্বদেশে, যেহেতু পার্শ্বদেশটা পুরো হচ্ছে তোমার এই যে যেখান থেকে জল আছে শুরু করে পুরো পাত্রের তলদেশ পর্যন্ত আছে, সেহেতু সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে এই উপরের ভ্যালুতে যে চাপ আর নিচের ভ্যালুতে যে চাপ তাদের দুটো যোগ করে তার অ্যাভারেজ নিলেই আমি পার্শ্বচাপ পেয়ে যাবো, এবং পার্শ্বচাপ থেকে যদি আমি তার সাথে ক্ষেত্রফল গুণ করে দিই তাহলে আমি পার্শ্বঘাত পেয়ে যাব। ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ যদি এ হয়, বড় পিস্টনের প্রস্থচ্ছেদ যদি বি হয় এবং ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 হলে বড় পিস্টনে উৎপন্ন ঘাত হবে F2 সমান হচ্ছে F1 গণিত বি বাই এ। এটা আমরা পড়েছি পাস্কালের সূত্র থেকে। পাস্কালের সূত্র থেকে আমরা ঘাত বৃদ্ধি নীতি পড়েছি, যেটা আমরা হাইড্রোলিক্সে ব্যবহার করি। হাইড্রোলিক্সের নীতি হচ্ছে পাস্কালের সূত্র অনুসারে হয় যে চাপটা হবে সমান, চাপ হবে সব জায়গাতে সমান। সেই জন্য বল গণিত ক্ষেত্রফল সমান হবে
বলগণিত ক্ষেত্রফল সব জায়গায় সমান হবে। তুমি যদি ক্ষেত্রফল যদি কমিয়ে দাও তাহলে বল তোমাকে বাড়াতেই হবে, বল বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে নীতি। তো এক্ষেত্রে তো দেখো F2 সমান হচ্ছে F1 গণিত B/A, যেখানে B হচ্ছে দেখো বি হচ্ছে বড় পিস্টনের প্রস্থচ্ছেদ আর বড় পিস্টন, এ হচ্ছে ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ, এগুলো ক্ষেত্রফল। তাহলে দেখো F2 গণিত A, এখান থেকে পাবো F2 গণিত A সমান হচ্ছে F1 গণিত B, মানে চাপ হচ্ছে সমান। সেই জন্য তোমার যদি ক্ষেত্রফল কমে যায় তাহলে অবশ্যই তোমার কী হবে না, তোমার ক্ষেত্রফল কমে গেলে তোমার অবশ্যই তোমার হচ্ছে চাপ হচ্ছে সমান, মানে F2/B সমান হচ্ছে F1/A, এইটা হচ্ছে সমান। চাপ বল বাই ক্ষেত্রফল হচ্ছে সমান। তার জন্য তোমার যদি ক্ষেত্রফল কমে যায় তাহলে বল তোমার বেড়ে যাবে। এবার আমরা প্রবণতা সম্পর্কে পড়েছি। ধরো কোনো বস্তু, কোনো তরলে যদি আমি একটা বস্তুকে ডুবিয়ে রাখি তাহলে কী হয়, বস্তুর আপাত ওজন কতটা হয় না, বস্তুর যে প্রকৃত ওজন মাইনাস প্লবক বল বা প্লবতা। কোনো তরলে যদি আমি কোনো বস্তুকে ডোবাই তাহলে বস্তুর ওজনের হ্রাস পায়। সেই ওজন হ্রাস কার সাথে সমান, যে প্লবতা কাজ করছে তার সাথে সমান। আর সেই প্লবতা বল হচ্ছে কি, অপসারিত তরলের ওজনের সাথে সমান। তাহলে তরলে নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস কতটা ওজন কমে যায়, সেটাই হচ্ছে যতটা তরল অপসারিত হলো তার ওজনের সমান। আর সেটাই হচ্ছে কতটা বস্তু অপসারিত হয়, ওই অপসারিত তরলের আয়তন কিন্তু বস্তুর আয়তনের সাথে সমান হয়। এটা মনে রাখবে যে অপসারিত তরলের আয়তন বস্তুর আয়তনের সমান হয়, আর বস্তু দ্বারা যে অপসারিত তরলের ওজন হয় সেটা হচ্ছে বস্তুর ওজনের আপাত হ্রাসের সমান হবে, এবং সেটাই হচ্ছে প্লবতা বলের সাথে সমান হবে। তরলে যদি আমি কোনো বস্তু যদি আংশিকভাবে নিমজ্জিত করি, সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম যে যতটা পরিমাণ আমি নিমজ্জিত করব তার আয়তন বাই মোট আয়তন সমান হচ্ছে বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। বা তোমরা এইভাবে পড়তে পারো যে যতটা অংশ নিমজ্জিত আছে তার আয়তন যদি ভি হয়, এবং তরলে যেহেতু নিমজ্জিত আছে তরলের ঘনত্ব যদি রো প্রাইম হয় তাহলে ভি গণিত রো প্রাইম হবে বস্তুর মোট আয়তন গণিত বস্তুর ঘনত্ব। তো এইভাবে এই একটা ফর্মুলা আছে। বস্তুর ভাষণের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপের আমরা ফর্মুলা পড়েছি, সেটা হচ্ছে H/ρg, সেটা হচ্ছে 76 সেমি পারস্তম্ভে চাপের সমান। তাই 76 সেমি আমি উচ্চতা, আর যেহেতু মিটারে যদি আমি করতে চাই তাহলে এটা সেমি থেকে মিটারে কনভার্ট করতে হলে 10⁻², গণিত হচ্ছে পারদের ঘনত্ব 13.596, আর এটা যেহেতু তোমার গ্রাম পার সেমি কিউতে আছে তো অবশ্যই তোমাকে এটা কি করতে হবে, তোমাকে গ্রাম পার মিটার কেজি পার মিটার কিউ নিতে হবে, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আর তার সাথে আমাকে গুণ করতে হবে জি, অভিকর্ষ ত্বরণ 9.8। তুমি যদি করো তাহলে তুমি পাবে 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল লিখি, তাই 1.013 × 10⁵ পাস্কাল, এবং এই 10⁵ পাস্কালকে আমরা বলি 1 বার, তাই এটা হবে 1.013 সমান হচ্ছে 1.013 বার। তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা, বিভিন্ন চাপের যে একক তার সাথে ফর্মুলা, যে 1 বার সমান হচ্ছে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, মানে 10⁵ পাস্কাল। আর আমরা এরকম যদি পারস্যমের বদলে যদি গ্লিসারিন বা জল নিই তাহলে পরে আমি দেখেছি যে গ্লিসারিনের ক্ষেত্রে যেহেতু ঘনত্ব কম, সেহেতু আমার 76 সেমি গণিত তার যে মানে যেহেতু ঘনত্ব দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 7.95 মিটার, মানে 8 মিটার গ্লিসারিন স্তম্ভের চাপ। আর জলের ক্ষেত্রে তোমার যেহেতু ঘনত্ব অনেক কম তাই তোমার উচ্চতা অনেক বেশি হবে, তাই 10 মিটার হবে। তো এটা কোথা থেকে আসছে না, H' সমান হচ্ছে H⁻, এই ফর্মুলা থেকে। তোমার যদি উচ্চতা বেশি হয় তাহলে ঘনত্ব কম হবে, আর উচ্চতা যদি কম হয় তাহলে ঘনত্ব অবশ্যই বেশি হবে। পারদের ক্ষেত্রে ঘনত্ব বেশি তাই উচ্চতা কম, যেহেতু 76 সেমি, আর জলের ক্ষেত্রে যেহেতু ঘনত্ব হচ্ছে কম সেহেতু উচ্চতা অনেক বেশি হবে। কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ যদি পি হয়, বায়ুমণ্ডলের চাপ যদি P0 হয়, তাহলে খোলামুখ ম্যানোমিটারের নলের দুই বাহুর তলস্তম্ভের যে উচ্চতার পার্থক্য H এবং ব্যবহৃত তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে গেজ চা হবে P = P0 - H⁻। এটা আমরা পড়েছিলাম যে একটা আবদ্ধ জায়গায় যদি একটা বায়ু নিই বা কোনো গ্যাস নিই, তার চাপ এবার তাহলে এইভাবে ইউ আকৃতির নল নিয়েছিলাম। এটা যদি খোলামুখ হয় তাহলে এখানে একটা বায়ুমণ্ডলের চাপ P থাকবে বা P0 লিখতে পারি। আর এই যে তরলের যেটা পারদ থাকবে, পারদের যে উচ্চতার পার্থক্য হবে তাহলে P0 প্লাস বা P0 মাইনাস, যেটা তোমার ডিপেন্ড করছে যে তোমার এই বায়ুর ঘনত্ব বেশি না কম। তো সেইখান থেকে তুমি কিন্তু এই যে তরল যে গ্যাসটা তোমার থাকবে ভিতরে তার তুমি চাপ বের করতে পারো। এইভাবেই কিন্তু ম্যানোমিটার কাজ করে। তাহলে ম্যানোমিটার হচ্ছে যদি কোনো ক্লোজড পাত্রে বা আবদ্ধ পাত্রে যদি কোনো বায়ু থাকে তার চাপ নির্ণয় করার ক্ষেত্রে আমি ম্যানোমিটার ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে বিভিন্ন ফর্মুলা এই চ্যাপ্টার থেকে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষার জন্য।
এবার আমরা কিছু কোশ্চেন করে নেব যেগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসছে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমরা দেখব যে কীভাবে সেই সব কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয়। তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে প্রসেসটা, যে কোন প্রসেসে করলে তুমি অঙ্কটা করতে পারছো। তো তোমরা অবশ্যই প্রসেসটা ফলো করো। প্রথম কোশ্চেন আমি যেটা বলবো সেটা হচ্ছে 40 গ্রাম ভরের এক টুকরো চিনির ওপর 5.76 গ্রামের মোমের প্রলেপ লাগানো আছে। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে 40 গ্রাম ভরের, এটা হচ্ছে চিনি আছে, চিনি যার ভর হচ্ছে 40 গ্রাম। তার উপরে কি আছে 5.76 গ্রামের মোমের প্রলেপ লাগানো আছে। ধরো আমি এখানে আর একটা মোম দিলাম, এটা হচ্ছে মোম যার ভর হচ্ছে 5.76 গ্রাম। দেখো এগুলো কিন্তু সিজিএসে আছে, গ্রামে আছে মানে সিজিএসে আছে। এবার বলছে প্রলেপ সহ চিনির টুকরোটির জলে ওজন, আমি জলে ওজন করে দেখা যাচ্ছে 14.76 গ্রাম। তাহলে আমি একটা পাত্রে জল নিলাম, জলের মধ্যে এই জিনিসটাকে পুরো জিনিসটাকে আমি এইভাবে রাখলাম এবং আমি তার ওজন পরিমাপ করলাম, দেখলাম জলে ওজন হচ্ছে 14.76 গ্রাম। এবার ওজনে এখানে কিন্তু ভর আছে, কিন্তু এটা তোমাকে কি করতে হবে যে তার সাথে জি অভিকর্ষ ত্বরণ যদি গুণ করে দাও তাহলে তুমি কিন্তু ওজন পেয়ে যাবে। এবার বলছে যদি আমার মোমের আপেক্ষিক গুরুত্ব 0.96 হয়, তাহলে আমার দেওয়া আছে যে মোমের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.96। তাহলে বলো চিনির আপেক্ষিক গুরুত্ব কত? তাহলে চিনির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, যেটা বার করতে বলেছে সেটা আমি রো ধরে নিলাম। এবার একটা জিনিস মনে রাখো যে যেহেতু এখানে সমস্ত কিছু হচ্ছে সিজিএসে আমরা করেছি, বলা আছে যে গ্রাম দেওয়া আছে, তো আমরা কি করব, আমরা সিজিএস পদ্ধতিতে এটা মনে রাখবে, সিজিএস পদার্থের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু একই হয়, তাই আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কিন্তু একই ধরেই আমরা করব, যেহেতু সিজিএস পদ্ধতিতে আমরা করছি। যদি এসআইতে করতো তাহলে অবশ্যই কী হতো, যেটা আপেক্ষিক গুরুত্বের সাথে 1000 গুণ হয়ে যেত, তাহলে আমি ঘনত্ব পেতাম। যেহেতু আমাদের এসআইতে বলা নেই, আমি সিজিএসে করব, তাই হচ্ছে সিজিএসটা আমরা ব্যবহার করব, তাই ঘনত্ব সমান হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমি ধরে নিলাম যে চিনির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে রো আর মোমের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.96। তাহলে আমাকে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে বায়ু মানে হচ্ছে বায়ুতে, আর একটা জলে ওজন। তাহলে জলে ওজন দেওয়া আছে, বায়ুতে ওজন কত সেটা বার করো। তাহলে বায়ুতে ওজন কত, বায়ুতে ওজন একটা বার করবো, বায়ুতে ওজন কত আর আয়তন কত, কারণ এই জিনিসটার আয়তন আমার চাই, কারণ আর্কিমিডিসের নীতি অনুসারে যখনই আমি জলে প্রবেশ করাবো তাহলে যে আয়তন মানে বস্তুর যে আয়তন হবে অপসারিত তরলের আয়তন সেইটাই হবে। তো সেটার জন্য আমাকে আয়তনটা দরকার, তাহলে আমাকে বায়ুতে ওজন বার করতে হবে আর বায়ুতে আয়তন বার করতে হবে, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে। তাহলে যদি ওজন বার করি, তাহলে ওজন বার করার জন্য কী করতে হবে, ওজনের ক্ষেত্রে আমাকে সিম্পল আছে যে ভর হচ্ছে 40 গণিত হচ্ছে ওজন বার করতে গেলে কী করতে হয়, তাহলে আমি ভর বার করি, তাহলে ভর হচ্ছে সমান কি, ভর হচ্ছে বস্তুর আয়তন গণিত হচ্ছে বস্তুর ঘনত্ব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বস্তুর ভর গণিত হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে হচ্ছে ওজন পেয়ে যাব। তাহলে 40 গ্রাম গণিত হচ্ছে জি, তাহলে 40 গণিত জি, এটা হচ্ছে কি না বায়ুতে ওজন, এটা চিনির প্লাস হচ্ছে মোমেরও যেহেতু আছে, তাহলে 5.76 ইন্টু জি, এইটা কত, তাহলে 45.76 ইন্টু জি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ুতে ওজন। এবার বায়ুতে আয়তন কত, বায়ুতে আয়তন হচ্ছে দেখো যে আমার কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব সেটা দেওয়া আছে, তাহলে আয়তন সমান কি, তাহলে আয়তন সমান হচ্ছে তোমার ভর বাই ঘনত্ব। তাহলে ভর দেওয়া আছে, চিনির ভর হচ্ছে 40 বাই ঘনত্ব আমি রো ধরেছি, রো প্লাস এটার ক্ষেত্রে হচ্ছে মোমের ক্ষেত্রে 5.6 বাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব 9.6, এইটা হচ্ছে বায়ুতে আয়তন। এটা যদি করো তাহলে পাবে 40 বাই রো প্লাস 5.76 বাই 0.96, এটা হবে 6। তাহলে এটা হচ্ছে বায়ুতে আয়তন। এবার যখন তুমি জলে যখন আমি ওটাকে রাখছি তখন জলে ওজন করে দেখছি যে আমার এটা আসছে 14.76 ইন্টু জি, এটা হচ্ছে জলে ওজন। বায়ুতে ওজন ছিল 45.76 আর জলে ডোবালেই ওজন হয়ে যাচ্ছে 14.96, তাহলে ওজনের হ্রাস কত হলো, ওজনের হ্রাস কত হলো, হ্রাস হচ্ছে তোমার আগে ছিল 45.76, এখন হচ্ছে 14.76 ইন্টু হচ্ছে জি,
এটা হচ্ছে ওজনের হ্রাস। এটা যদি করো তাহলে তুমি পাবে 31 গণিত জি। এটা হচ্ছে ওজনের হ্রাস। এবার আর্কিমিডিসের নীতি কী বলে, যে এই ওজনের হ্রাস কার সাথে সমান, সম আয়তন তরল যে অপসারিত হবে তার ওজনের সাথে সমান। তাহলে সম আয়তন মানে কি, যে আয়তন বস্তুর আছে সেই সম আয়তন মানে এই আয়তনের যে জল অপসারিত হলো তার ওজনের সাথে সমান। তাহলে এই যে ওজনের হ্রাস 31 গণিত জি, এটা কার সাথে সমান, যে সম আয়তন তরল। সম আয়তন তরল মানে বস্তুর আয়তনের সমান। তাহলে বস্তুর আয়তন কত, ভি 40/ρ+6, এইটা হচ্ছে আয়তন, বস্তুর আয়তন। এটাই হবে যে অপসারিত তরলের আয়তনের সাথে সমান। এইটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, গণিত হচ্ছে অপসারিত তরলের ঘনত্ব। অপসারিত তরলের ঘনত্ব কত হয়, 1, আর গণিত হচ্ছে জি, ভি রো জি। এটা হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে এইটা হচ্ছে সমান, এটা যদি করো তাহলে তুমি পাবে, দেখো যে জি জি কেটে গেল, তাহলে পাবো 31 সমান হচ্ছে 40/ρ+6। তাহলে দেখো 40/ρ সমান হচ্ছে 31 - 6, বা রো সমান হচ্ছে 40/31 - 6 হচ্ছে 25, তাহলে 40/25, তার মানে হচ্ছে 1.6। তার মানে রো মানে চিনির আপেক্ষিক গুরুত্ব হবে 1.6। তাহলে দেখো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা কি কাজে লাগালাম, আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি পুরোটাই কিন্তু আর্কিমিডিসের নীতি থেকে করা, এবং পরীক্ষায় এই নীতি থেকেই তোমাদের প্রচুর কোশ্চেন আসে। তো এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা মনে রেখেই তোমাদের কিন্তু পরীক্ষায় করতে হবে। সেকেন্ড কোশ্চেন আসবো। সেকেন্ড কোশ্চেনে কি বলছে না, একটি চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ হচ্ছে আর। একটা চোঙাকৃতি পাত্র মানে একটা চোঙ এইভাবে নিলাম, এই চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে কি আর। পাত্রটিতে এই উচ্চতা পর্যন্ত তরল পূর্ণ করায় পাত্রের তলদেশে ঘাত কত। আচ্ছা, পাত্রের তলদেশে ঘাত ও পার্শ্বদেশের প্রযুক্ত ঘাত সমান হয়। তাহলে আমি কি করলাম, পাত্রটিতে এই উচ্চতা পর্যন্ত তরল পূর্ণ করলাম। তাহলে ধরো এই উচ্চতা পর্যন্ত আমি তরল লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে এইচ। এবার বলছে পাত্রের তলদেশে ঘাত। তাহলে যেহেতু আমি এই উচ্চতা পর্যন্ত জল রাখলাম, তাহলে কি হবে, এই জল কি করবে, এই জল এই যে পার্শ্বদেশ, এটা হচ্ছে পার্শ্বদেশ, আর নিম্ন দেশ এইটা হচ্ছে তলদেশ। তলদেশে কি করবে, চাপ দেবে। এবার তুমি দেখো এখানে যে তলদেশে যে চাপটা দেবে, তলদেশে চাপ, তলদেশে যে চাপটা দেবে সেটা হবে, দেখো যে গভীরতা কত, এইচ, গণিত তরলের ঘনত্ব, গণিত রো। কিন্তু যখন পার্শ্বদেশে আমি বার করব, যে এই যে পার্শ্বদেশ, এই যে পার্শ্বদেশ, এই যে ক্ষেত্রফল, এই পুরোটাতে পার্শ্বদেশে কতটা চাপ দেবে, তখন আমাকে কী করতে হবে, যেহেতু দেখো উপরে হচ্ছে তরল এতটা পর্যন্ত আছে আর এইখানে পর্যন্ত আছে, তাহলে এই গভীরতা হচ্ছে এইচ। তাহলে এখানে হচ্ছে গভীরতা কত, 0, এখানে গভীরতা কত, এইচ। আমাকে কি করতে বলেছি, যখন এই পার্শ্বদেশে বার করব, পার্শ্বদেশে চাপ হবে কত না, আমাকে এই তরলের মুক্ততলে চাপ কতটা, সেটা হচ্ছে 0 গণিত রোজি, প্লাস তলদেশে কতটা চাপ, এইচ গণিত রোজি, এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। মানে এটা হচ্ছে আমার একটা গড় চাপ আমি বার করতে হবে। এটা আমি বলেছি যে গড় চাপ আমাকে বার করতে হবে। যখন পার্শ্বদেশে আমি বার করব তখন অবশ্যই আমাকে গড় বার করতে হবে, কারণ আমি নির্দিষ্ট করে তো বলতে পারছি না যে কতটা গভীরতা আছে। সেই জন্য গভীরতাটাকে নামিয়ে অ্যাভারেজ করে নিলাম, যে এখানে 0 গভীরতা, এখানে এইচ গভীরতা, তাহলে অ্যাভারেজ হচ্ছে এই h/2। h/2তে যে চাপটা হবে সেটাই আমি ধরে নিলাম যে তরলের পার্শ্বদেশে চাপ। তাহলে এইটা হবে দেখো হাফ এইচ রো গণিত জি। এটা হচ্ছে তরলের পার্শ্বদেশে চাপ। এবার তোমাকে কি বলেছে, যে তলদেশে ঘাত। এবার ঘাত বার করতে যদি কি করতে হবে, যে তলদেশে ঘাত হচ্ছে কি, ঘাত মানে হচ্ছে চাপ গণিত ক্ষেত্রফল। তাহলে চাপ গণিত হচ্ছে ক্ষেত্রফল। এবার এই যে চোঙের তলদেশের ক্ষেত্রফল কত, এটা তো একটা তোমার বৃত্ত টাইপের। তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল হবে πr²। এটা হবে তলদেশের, এই যে তলদেশ আছে তার ক্ষেত্রফল। তাহলে এটা যে ক্ষেত্রফল, আর চাপ কত, এইচ রোজি। এটা হচ্ছে তলদেশে ঘাত। আর পার্শ্বদেশে ঘাত কত, পার্শ্বদেশে ঘাত হচ্ছে চাপ হচ্ছে হাফ গণিত এইচ রোজি গণিত ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে এটা আছে এর এই ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে 2πr, মানে তোমার পরিধি, গণিত হচ্ছে এইচ।
তাহলে এটা আর যদি হয় এটা হচ্ছে 2 পাই আর, এর পরিধি গণিত হচ্ছে এইচ, তাহলে 2 পাই আর এইচ এটা হচ্ছে পার্শ্বদেশের ক্ষেত্রফল। একটা চোঙের পার্শ্বদেশের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমি এটা লিখবো 2 পাই আর এইচ। আর এই দুটো তলদেশে ঘাত ও পার্শ্বদেশে ঘাত কী হচ্ছে সমান বলেছে, তাহলে আমি কি করব এই দুটোকে সমান বসিয়ে দেবো। তাহলে দেখো পাই আর স্কোয়ার গণিত এইচ রো জি সমান হচ্ছে হাফ গণিত এইচ রো জি গণিত 2 পাই আর এইচ। তাহলে দেখো 2 2 কেটে গেল, এখানে পেলাম দেখো পাই পাই কেটে গেল, রো রো কেটে গেল, জি জি কেটে গেল, এখানে পেলাম এইচ আর স্কোয়ার সমান হচ্ছে আর এখানে একটা এইচ এখানে একটা এইচ এইচ স্কোয়ার। তাহলে দেখো আমি পেলাম দেখো একটা এইচ কেটে গেল, তাহলে পড়ে গেল আর এখানে আর একটা আর এখানে এই আরটা কেটে গেল, আমি পাবো আর ইকালস টু এইচ, মানে এইচ ইকালস টু আর। দেখো এইচ ইকালস টু আর, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে তোমাদের চাপ থেকে তরলের চাপ থেকে এইভাবে কোনো কোশ্চেন আসতে পারে এবং এই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে এসছে। এবার একটা খুব সুন্দর কোশ্চেন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে এবং তোমরা কোথাও না কোথাও এই কোশ্চেনটা অবশ্যই দেখতে পাবে। কী কোশ্চেন না, একটা ট্যাঙ্ক যদি এইচ পর্যন্ত ক্যাপিটাল এইচ উচ্চতা পর্যন্ত জলপূর্ণ আছে, তাহলে একটা ট্যাঙ্ক আছে এরকম, এই ট্যাঙ্কে এইচ পর্যন্ত এরকম জল ভরা আছে, এইটা হচ্ছে ক্যাপিটাল এইচ। জলের তল থেকে এইচ গভীরতায়, আমি তল থেকে আমাকে পরিমাপ করতে বলেছে, এই তল থেকে এইচ গভীরতা, ধরো এখানে একটা ছিদ্র করা হলো, তাহলে এইটা হচ্ছে এইচ। ওই ছিদ্র দিয়ে যে জল নির্গত হবে তার অনুভূমিক পাল্লা কত হবে। তাহলে আমি জানি যে যখনই আমি ছিদ্র করে দেবো তাহলে জল বেরোবে এইভাবে, জলটা গিয়ে কোথাও একটা পড়বে, তাহলে অনুভূমিক পাল্লা মানে কি, আমরা প্রাসের গতিতে পড়েছি, প্রাসের গতি, এটা একটা প্রাসের গতি রাইট, যে এখানে যে বেগটা দিয়ে বেরোচ্ছে সেই বেগটার জন্য এটা গিয়ে একটা জায়গায় গিয়ে জলটা গিয়ে পড়বে। তো যতটা দূরত্ব গিয়ে পড়বে সেটাই হচ্ছে কত, ধরো আমি এক্স বললাম, এটাই হচ্ছে কি রেঞ্জ যেটাকে বলি বা অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। তাহলে আমাকে এইটার জন্য কি করতে হবে, এই অঙ্কটার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতি জানলেই আমরা এই অঙ্কনটা আরামসে করে দেবো। কি করব, অনুভূমিক পাল্লা বার করতে বলেছে। এবার আমাকে দেখতে হবে কি না এইচ গভীরতা, জলের তলদেশ থেকে এইচ গভীরতা, দেখো তাহলে আমার এরকমভাবে, এবার এই যে আমরা এটা আগে পড়েছি যে কতটা বেগে বেরোচ্ছে, এই বেগের ফর্মুলা কিন্তু আগে আমরা পড়েছি। তার জন্য কি করতে হবে না, যত পরিমাণ এই দেখো যে এই যে এখান থেকে এতটা মানে তরলের মুক্ততল থেকে এই যে ছিদ্রের গভীরতা সেটা কত হবে এইচ মাইনাস এইচ। এই গভীরতার জলের জন্য তোমার যে এর একটা চাপ পাবে, সেই চাপ সেটা কত এইচ মাইনাস এইচ গণিত রোজি। এই চাপের জন্যই কী হবে, এর কিন্তু বেগ পাবে। তাহলে আমরা জানি বল সমান কত, বল সমান হচ্ছে চাপ গণিত ক্ষেত্রফল, রাইট। ধরো আমি ছিদ্রের ক্ষেত্রফল আমি ধরে নিলাম এ, তাহলে আমি হচ্ছে এ গণিত যে চাপ হচ্ছে এইচ মাইনাস এইচ ইন্টু রোজি। আর বল গণিত সরণ হয় কৃতকার্য, কৃতকার্য কত হবে, কৃতকার্য হচ্ছে এই বল গণিত সরণ কতটা হচ্ছে এই যে এইচ মাইনাস এইচ পরিমাণ, তার মানে এ গণিত এইচ মাইনাস এইচ তার স্কোয়ার করে দিলাম ইন্টু রোজি, তার আমি কৃতকার্য পেলাম। এই কৃতকার্য কার সাথে সমান হবে, যে জলটা বেরোবে তার গতিশক্তির সাথে সমান। তাহলে গতিশক্তি কত হয় হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ভি স্কোয়ার ইন্টু এম, এম কত, এম হচ্ছে যে তরলটা বেরোচ্ছে এইচ মাইনাস এইচ তার তোমার হচ্ছে ওজনের সাথে সমান। ওজন মানে কি ভি গণিত রো, ভি গণিত এ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ আমি বললাম, গণিত হচ্ছে আর যে ভি বেরোচ্ছে সেটা কত, ভি হচ্ছে ওকে ভি এ সমান এ গণিত এইচ মাইনাস এইচ, এটা হচ্ছে তোমার ভি গণিত হচ্ছে রো। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে তরলের গতিশক্তি, সেখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে পাবে, তাহলে হাফ ভি স্কোয়ার গণিত এ গণিত এইচ মাইনাস এইচ গণিত রো সমান হচ্ছে এই যে বল এই যে কৃতকার্য তার সাথে সমান, তার মানে এ গণিত এইচ মাইনাস এইচ তার স্কোয়ার ইন্টু রোজি। দেখো এখানে রো রো কেটে যাবে আর তোমার থাকবে এ কেটে যাবে, দেখো একটা এইচ মাইনাস এইচ কেটে যাবে, তাহলে পাবে ভি স্কোয়ার সমান হবে, ভি স্কোয়ার সমান পাবে 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এইচ। এইটাই হবে তোমার গতিবেগের ফর্মুলা। এটা তোমরা আগে পড়েছো, আমি জাস্ট আরেকবার ডিরাইভ করলাম। এবার এইটা এইচ মাইনাস এইচ হচ্ছে পাত্রের মুক্ত তল থেকে গভীরতা, সেটা আমি যে এইচ প্রাইম লিখলে তাহলে হচ্ছে 2g এইচ প্রাইম। তো এই হচ্ছে গভীরতার ফর্মুলা। এবার
তোমাকে কি বলেছে যে এই অনুভূমিক পাল্লা কত। অনুভূমিক পাল্লা বার করার জন্য আমাকে কি জানি যে দেখো এখানে এর অনুভূমিক পাল্লা হচ্ছে এই বরাবর। এবার যখন এই বেগটা নিয়ে বেরোচ্ছে এইটা কিন্তু ওর কি, এর হচ্ছে দু রকমের আমি বলেছিলাম যে একটা হয় এরকম যে একটা হচ্ছে উল্লম্ব বেগ আর হচ্ছে অনুভূমিক বেগ। আমরা পাশের গতি যেহেতু দ্বিমাত্রিক সেহেতু আমরা বেগটাকে কি করব, একটা অনুভূমিক বরাবর একটা উল্লম্ব বরাবর আমি ওয়াই লিখতে পারি, অনুভূমিক মানে এক্স। দেখো যখন এই বেগটা দিয়ে বেরোয় তখন সেটা পুরোটাই কিন্তু অনুভূমিক বেগ থাকে, তাই এই যে ভিটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে ভি সমান হচ্ছে ভি এক্স, এটা হচ্ছে অনুভূমিক বেগ। আর এক্ষেত্রে কিন্তু ওর কোনো উল্লম্ব বেগ থাকে না, মানে ভিওয়াই সমান হচ্ছে 0 হয়ে যায়। কিন্তু দেখো যখন ও পড়ে এখানে এসে পড়ছে, দেখো কতটা দূরত্ব উল্লম্বভাবে কতটা এলো, দেখো এইচ পরিমাণ এলো। তাহলে উল্লম্ব সরণ যদি আমি বার করি, উল্লম্ব সরণ কতটা হলো এইচ সমান কত হবে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, রাইট। তাহলে এখানে ইউটি বা এখানে আমি বলতে পারি যে ভি ওয়াই টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে কতটা টাইম লাগবে টি, ওটা পড়তে। উল্লম্ব সরণ হচ্ছে এইচ, যেখানে এবার এর যেহেতু উল্লম্ব বেগ হচ্ছে 0, তাই এটা আমি 0 বসিয়ে দিলাম। তাহলে পাবো দেখো টি সমান আমি পেয়ে যাবো √2h/g। √2h/g হচ্ছে কি না, এর কতটা সময় লাগবে এর এখানে এই জলটা যেটা বেরোলো তার পৌঁছাতে। এবার অনুভূমিক পাল্লা কত হবে, অনুভূমিক পাল্লা বা অনুভূমিক যে সরণ, অনুভূমিক সরণ কত, অনুভূমিক সরণ হচ্ছে এক্স হচ্ছে কি অনুভূমিক বেগ মানে ভিএক্স গণিত হচ্ছে টি। তাহলে ভিএক্স কত, ভিএক্স আমরা বার করেছি, দেখো ভিএক্স হচ্ছে এইটা 2g ইন্টু √, তাহলে √2gh ইন্টু h মাইনাস এইচ, এটা হচ্ছে অনুভূমিক বেগ গণিত টাইম আমরা বার করেছি √2h/g। এটা যদি করো তাহলে দেখো 2 গণিত 2 4, রুটের মধ্যে আছে, বাইরে বেরোলে 2 চলে আসবে, 2 ইন্টু এটা পেয়ে যাবো দেখো h ইন্টু h মাইনাস এইচ, 2 গণিত জি কেটে যাবে, 2√h ইন্টু h মাইনাস এইচ। এটা হচ্ছে অনুভূমিক সরণ পেয়ে গেলাম। দেখো অপশন এ হচ্ছে এটা দেওয়া আছে। এইভাবে এই সব অঙ্ক কিন্তু করতে হয়। তাহলে এটা মনে রাখবে, যখন এই ট্যাঙ্কে একটা ছিদ্র করে দিলাম তার বেগ যেটা হবে সেটা হবে পাত্রের মুক্ততল থেকে কতটা গভীরতায় আছে সেইটা গণিত জি গণিত 2 তার √, করলে আমি কি পেলো বেগ পেলো। এই বেগটা কিন্তু অনুভূমিক বেগ, উল্লম্ব বেগ নয়। এবং সেটা ধরেই আমাকে প্রাসের গতির যে আমাদের যে ধারণা সেটা ব্যবহার করে কিন্তু অনুভূমিক সরণ বার করতে পারলাম। আর পরীক্ষার সময় অনেক দেয় যে এই অনুভূমিক পাল্লা কতটা বেশি হতে পারে, মানে কত অ্যাঙ্গেলে বা কত গভীরতায় করলে সেটা সব থেকে বেশি অনুভূমিক সরণ হবে। সেইগুলো করার জন্য তোমাকে কী করতে হবে যে ওই একটা কোশ্চেন দেয় যে অনুভূমিক সরণ ম্যাক্সিমাম হবে তখন h কত হবে, মানে এইচ আর এইচের মধ্যে সম্পর্ক কী হবে সেটাও তোমরা বার করতে হবে। দেখতে পাবে যে এইচ হবে h/2 এর সাথে সমান। এরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। রো ঘনত্ব বিশিষ্ট একটি বস্তুকে ρ' ঘনত্ব বিশিষ্ট হ্রদের জলের উপরিপৃষ্ঠ থেকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হলো। তাহলে হ্রদের গভীরতা যদি ডি হয় তাহলে বস্তুটির হ্রদের নিচে পৌঁছতে যে সময় লাগবে তা কত। তাহলে আমার কাছে ধরো একটা হ্রদ আছে, এরকম ধরো আমি এটা বললাম যে এটা একটা হ্রদ, এই হ্রদে জল আছে, ঠিক আছে, এই হচ্ছে জল। এর মধ্যে আমি একটা বস্তু রাখবো, ধরো এই হচ্ছে আমার বস্তু। তাহলে এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে, এই বস্তুটা পড়বে এইভাবে, যেহেতু এর ঘনত্ব যেহেতু বেশি, তাহলে এর ঘনত্ব হচ্ছে রো, জলের ঘনত্ব হচ্ছে ρ'। যেহেতু বলেছে রো হচ্ছে ρ', মানে কি বস্তু তরলে ডুবে যাবে, তাই তো। তাহলে এ যে ত্বরণ নিয়ে পড়বে সেটা যদি আমি এ বলি, আর এর নিজস্ব ওজন কত সেটা হচ্ছে ডব্লিউ, তাহলে ডব্লিউ হচ্ছে নিচের দিকে কাজ করছে। আর যেহেতু তরলের মধ্যে কী হবে, জলের মধ্যে একটা প্লবতা কাজ করবে সেটা হচ্ছে W'। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে এম এ, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এম এ সমান হচ্ছে এই ডব্লিউ যেহেতু নিচের দিকে কাজ করছে মাইনাস উপরের দিকে হচ্ছে W'। এটা হবে গতীয় সমীকরণ। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে কি না সময় কতটা লাগবে। তাহলে সময় কতটা লাগবে তাহলে আমি কী করে বার করব, যে দেখো আমি এখান থেকে আগে ত্বরণ বার করে নেব। আমরা জানি যে এখানে ওর যখন ছাড়া হচ্ছে তখন কি ওর বেগ কত, 0। তার মানে প্রাথমিক বেগ হচ্ছে 0। তাহলে আমাকে কতটা দূরত্ব যাবে, হ্রদের গভীরতা হচ্ছে ডি, তাহলে ডি উল্লম্ব যে সরণ সেটা হচ্ছে কত, বেগ হচ্ছে 0 গণিত টি প্লাস হাফ
ওর হচ্ছে ত্বরণ হচ্ছে যদি টি এ হয় তাহলে হাফ এ টি স্কোয়ার, তার মানে কি সময় লাগবে হচ্ছে টি স্কোয়ার সমান হচ্ছে 2d/a, মানে টি সমান হচ্ছে √2d/a। এইটা হচ্ছে ওর সময় লাগবে এই হ্রদটা ওর পুরোপুরি ডুবে যেতে। আমাকে এখানে কী বাড়তে হবে, ডি তো দেওয়া আছে, এটা আমাকে বার করতে হবে, আর এটা বার করতে হবে এই গতীয় সমীকরণ থেকে। তাহলে দেখো এম এ সমান হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ প্রাইম, এটা পেলাম। তাহলে আমাকে বার করতে হবে এই এম কত, এম কি, এম হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে বস্তুর আয়তন বলিত বস্তুর ঘনত্ব, রাইট। তাহলে বস্তুর আয়তন যদি আমি ধরে নিলাম ভি, তাহলে বস্তুর আয়তন যদি ভি হয় এটা হচ্ছে বস্তুর আয়তন। তাহলে এম এ কত হবে, এম এ হচ্ছে বস্তুর আয়তন হচ্ছে ভি, ঘনত্ব দেওয়া আছে রো, তার মানে হচ্ছে ভি গণিত রো গণিত এ। তাহলে এম এ সমান হচ্ছে ভি গণিত রো গণিত এ। ডব্লিউ কি, ডব্লিউ হচ্ছে বস্তুর ওজন, মানে এম গণিত জি, মানে এম হচ্ছে আবার ভি গণিত রো গণিত জি, রাইট। আর ডব্লিউ প্রাইম হচ্ছে কত না, এটা হচ্ছে প্লবতা বল। প্লবতা বল কার সাথে সমান, প্লবতা, ডব্লিউ প্রাইম হচ্ছে কি প্লবতা বল, যেটা উপরের দিকে কাজ করছে। এইটা হচ্ছে বস্তুর সম আয়তন তরল অপসারিত তরলের ওজনের সাথে সমান। তাহলে বস্তুর সম আয়তন, আয়তন যেহেতু ভি বস্তুর আয়তন, তাহলে অপসারিত তরলের আয়তন হচ্ছে ভি, গণিত তরলের ঘনত্ব কত, রো প্রাইম, গণিত হচ্ছে জি। এইটা হচ্ছে প্লবতা বলের সমান। তাহলে ভি গণিত রো প্রাইম ইন্টু জি। তাহলে এটাই বসিয়ে দেবো, দেখো তাহলে এম এ, তাহলে ভি রো এ, এটা হচ্ছে এম এ সমান ডব্লিউ, ডব্লিউ কত ভি রো জি, মাইনাস ডব্লিউ প্রাইম কত ভি রো প্রাইম জি। দেখো এবার ভি 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 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম দেখো রো এ সমান রো জি মাইনাস রো প্রাইম জি। আমাকে কী করতে হবে, এ বার করতে হবে। তাহলে এ সমান হচ্ছে দেখো রো, এখান থেকে দেখো জি কমন নিলে রো মাইনাস রো প্রাইম ইন্টু জি, আর এই রোটা এসে নিচে চলে এলো রো। তাহলে এ পেয়ে গেলাম, আমি জাস্ট এই টিতে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে টি সমান হচ্ছে দেখো √2d/a। তাহলে আমি কী করবো, 2d/a এর জায়গায় বসিয়ে দেবো, দেখো রো মাইনাস রো প্রাইম বাই রো গণিত জি। এই রোটা উপরে নিয়ে চলে আসবো, তাহলে পাবো 2d রো বাই জি, আগে লিখছি জি ইন্টু রো মাইনাস রো প্রাইম। তো এই হচ্ছে তোমার যে সময় লাগবে ওই হ্রদটা পুরোপুরি তোমার ডুবে যেতে বা পুরোপুরি নিচে চলে যেতে, এই টাইমটা লাগবে। দেখো অপশানে আছে, প্রথম অপশানটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2d রো বাই জি ইন্টু রো মাইনাস রো প্রাইম ইন্টু টু দি পাওয়ার হাফ। এইটা হচ্ছে সময় লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, যেটা করতে হলে সেটা হচ্ছে গতীয় সমীকরণ তোমাকে বার করতে হবে। যে ত্বরণ নিয়ে নামছে গণিত ভর, সেটা হচ্ছে নেট যে লব্ধি বল কাজ করছে, যে এদিকে ডব্লিউ উপরে ডব্লিউ প্রাইম, তাহলে যেহেতু নিচে নামছে সেহেতু এম এ সমান হবে নিচের দিকে যে বল মাইনাস উপরের দিকে বল, তাহলে তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ হচ্ছে আর বেধ হচ্ছে টি। তাহলে ফাঁপা গোলক মানে হচ্ছে একটা গোলক এরকম আছে, ফাঁপা গোলক মানে ভিতরে কিছু নেই, কিন্তু একটা বেধ, একটা পুরো লেয়ার আছে বা স্তর আছে এরকম, যার বেধ হচ্ছে এইটা হচ্ছে টি, আর বহির্ব্যাসার্ধ মানে টোটাল যে বাইরের ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। এরকম ধাতুটির ঘনত্ব দেওয়া আছে, তাহলে ঘনত্ব হচ্ছে তোমার হচ্ছে রো। গোলকটির জলে ভাসমান থাকার জন্য প্রয়োজনীয় শর্ত কী? তাহলে একটা যদি তরল নিয়ে এরকমভাবে, তরলে আমি এই জিনিসটাকে ডুবিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ভাসনের শর্ত কি? ভাসনের শর্ত হচ্ছে, ভাসনের শর্ত এটা মনে রাখবে যে ভাসনের শর্ত হবে যে যখন এই যে নিচের দিকে যে ওজন কাজ করবে আর উপরের দিকে যে প্লবতা কাজ করবে ডব্লিউ প্রাইম, সেটা সমান হবে। ভাসনের শর্ত হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ প্রাইম, যে বস্তুর ওজন মানে হচ্ছে বস্তুর ওজন সমান হবে প্লবতা বল। এইটা যদি সমান হয় তাহলে কী হবে, বস্তু মানে আমি যেটা বলছিলাম যে নিচের দিকেও যাবে না উপরের দিকে যাবে, মানে এম এ সমান 0 হয়ে যাবে, তখনই হচ্ছে বস্তু ভাসবে, মানে নিচের দিকেও যাবে না উপরের দিকেও যাবে না। এবার আমাকে কী করতে হবে, বস্তুর ওজন বার করতে হবে, প্লবতা বল কাজ বার করতে হবে, তাহলে আমি পেয়ে যাব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে বস্তুর আয়তন বার করব, বস্তুর আয়তনটা বার করে নেব। বস্তুর আয়তন কত, যেহেতু আয়তনটা ওর ওজনের উপর ডিপেন্ড করে না, সেটা ভিতরে কি থাকলো না থাকলো তার উপর ডিপেন্ড করে না, যে কতটা আয়তন জুড়ে আছে এই বাইরে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে বাইরের ব্যাসার্ধ কত আর, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউ। তাহলে বস্তুর আয়তন কিন্তু 4/3 পাই আর কিউ। কিন্তু যখন ওজন বার করতে যাব, যে বস্তুর ওজন,
তখন কিন্তু আমাকে দেখতে হবে যে ভেতরে কতটা মানে মশলা আছে বা জিনিস আছে। তো দেখো এইখানেই কেবলমাত্র ওর যে পাতলাটা বেদ টাইপের আছে ওইখানেই কেবলমাত্র ওর কী বলবো যে ওর ভর আছে, ভেতরে কিন্তু এটা ফাঁপা। সেহেতু ওজন বার করতে হলে কী করতে হবে, বস্তুর ভর বার করতে গেলে আমাকে কী করতে হবে, যে আমাকে দেখতে হবে যে এই যে কতটা অঞ্চল জুড়ে ওর ভর আছে সেটা। তো সেটার জন্য আমরা কী করবো, যে বস্তুর ভর আমাকে বার করতে হবে, গণিত হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। এর বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে বস্তুর যে আয়তন, বস্তুর আয়তন গণিত হচ্ছে কি ঘনত্ব। এবার এই আয়তনটা কিন্তু এই বস্তুর টোটাল আয়তন নয়, এটা কিন্তু বস্তুর মোট আয়তন, সেটা কিন্তু নয়। এই আয়তনটা হচ্ছে যতটা জুড়ে ভর আছে ততটা। তাহলে এই আয়তনটা হচ্ছে যে এই যে বাইরের যে টোটাল আয়তন, বাইরের আয়তন মাইনাস হচ্ছে যে ভিতরের আয়তন, তাহলেই হবে এই আয়তনটা পেয়ে যাব। এই আয়তনে যে ভর আছে, তাহলে সেই আয়তনটা কত হবে না, বস্তুর বাইরের আয়তন কত 4/3 পাই আর কিউ, মাইনাস এই যে ভিতরের আয়তন কতটা, ভেতরের আয়তন হচ্ছে 4/3 পাই। এবার এই দূরত্ব, এই টোটালটা হচ্ছে আর, এই ভিতরটা হচ্ছে টি, তাহলে এইটা হবে কত আর মাইনাস টি, তাহলে 4/3 পাই আর মাইনাস টি তার কিউব। তাহলে এইটা হচ্ছে বস্তুর আয়তন, যেখানে বস্তুর ভর আছে, গণিত হচ্ছে বস্তুর ঘনত্ব রো, তাহলে কিন্তু বস্তুর ওজন পেয়ে গেলাম ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে হচ্ছে বস্তুর ওজন আমি পেয়ে গেলাম, বস্তুর আয়তন পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে প্লবতা বল। প্লবতা বল কী করে বার করব, প্লবতা বল সমান কি, প্লবতা বল হচ্ছে যে পরিমাণ অপসারিত তরল হলো তার ওজন, মানে বস্তুর সম আয়তন তরলের যে অপসারিত তরল, অপসারিত তরলের ওজন। তাহলে বস্তুর সম আয়তন, তাহলে এটা হচ্ছে মোট আয়তন যেটা, সেই আয়তন, তাহলে 4/3 পাই আর কিউ, গণিত হচ্ছে তরলের ওজন বার করতে লিখতে হবে, তরলের ঘনত্ব হচ্ছে রো। এবার যেহেতু জল আছে তাহলে ঘনত্ব হবে 1 ইন্টু জি। এইটা হচ্ছে প্লবতা বলের। এবার ভাষণের শর্ত অনুযায়ী বস্তুর ওজন সমান হচ্ছে প্লবতা বল, তাহলে বস্তুর ওজন আমি বার করেছি এইটা সমান হবে প্লবতা বলের সাথে সমান। আর ভাষার জন্য শর্ত হচ্ছে যে অবশ্যই বস্তুর ওজন অবশ্যই প্লবতা বলের সমান বা কম হতে হবে, এটা হচ্ছে ভাষণের শর্ত, হয় সমান বা কম হতে হবে তবেই ভাসবে। বস্তুর ওজন বেশি হলে কিন্তু প্লবতা বলের থেকে বেশি হলে ওটা ডুবে যাবে। তো অবশ্যই বস্তুর ওজন ডব্লিউ শুড বি, মানে এটা হবে ডব্লিউ প্রাইমের থেকে ছোট বা ইকুয়াল। তাহলে এটা যদি করি তাহলে বস্তুর ওজন তো এটা বার করেছি, এটা হচ্ছে ডব্লিউ আর এটা হচ্ছে প্লবতা বল। তাহলে 4/3 পাই আর কিউ মাইনাস 4/3 পাই আর মাইনাস টি তার কিউ গণিত রো গণিত জি সমান ডব্লিউ প্রাইম 4/3 পাই আর কিউ গণিত জি। জি কেটে গেল, তাহলে দেখো এখান থেকে 4/3 পাই আমি কমন নিলাম, তাহলে পেলাম আর কিউ মাইনাস আর মাইনাস টি তার কিউ গণিত হচ্ছে রো সমান 4/3 পাই আর কিউ। 4/3 পাই কেটে যাবে, তাহলে আমি পাবো দেখো আর কিউ মাইনাস আর মাইনাস টি তার কিউ গণিত হচ্ছে রো সমান হচ্ছে আর কিউ। এবার আমি কি করব, একটা ট্রিক করব যে আর কিউ মাইনাস এই আর মাইনাস টি থেকে আর বার করে নেব, তাহলে দেখো আর কিউ বেরিয়ে যাবে, 1 মাইনাস টি মাইনাস আর পড়ে থাকবে গণিত হচ্ছে রো সমান হচ্ছে আর কিউ। এবার এই আর কিউ কমন নিলে এই আর কিউ এর সাথে কেটে যাবে, তাহলে আমি পাবো 1 মাইনাস টি বাই আর তার কিউ ইন্টু রো সমান হবে, ও এখানে একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু আছে, তো লেস দ্যান ইকুয়াল টু করবো এরকম, এই তাহলে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1, যেহেতু আর কিউ কেটে গেল। তাহলে এইখান থেকে দেখো এখানে আর একটা ট্রিক ইউজ করবে, যে এখানে এই 1 মাইনাস টি বাই আর তার কিউ সমান আমি লিখতে পারি 1 মাইনাস 3 টি বাই আর। এটা একটা তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, তো অ্যাপ্রক্সিমেশন হিসেবে আমি এটা লিখতে পারি, যখন টি হচ্ছে আর এর থেকে অনেক ছোট তখন এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারি, মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার সামথিং এন সমান হচ্ছে 1 মাইনাস এন এক্স আমি লিখতে পারি, যদি না এক্স যদি মাছ লেস দ্যান 1 হয় তাহলে আমি লিখতে পারি। এটা মনে রাখবে, এটা একটা অ্যাপ্রক্সিমেশন টাইপ। তো এক্স আছে এখানে টি বাই আর, তাহলে টি বাই আর গণিত হচ্ছে উপরে আছে এন হচ্ছে 3, তাহলে 1 মাইনাস 3 টি বাই আর, তাহলে আমি পেয়ে গেলাম 1 মাইনাস 3 টি বাই আর। তাহলে 1 মাইনাস এখানে 1 মাইনাস এটাকে লিখতে পারি 1 মাইনাস 3 টি বাই আর ইন্টু রো
সমান হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে দেখো 1 মাইনাস 1 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3t/r এটা আমি কোথায় লিখবো? ওকে, এখানে একটা কেটে দিই, না এখানে লিখছি। তাহলে আমি পারলাম, দেখো 1 1 কেটে যাবে, আর এটা পাবো 3t/r গণিত হচ্ছে রো সমান হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে পাবো t হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু r/3 রো। এইটাই হচ্ছে প্রয়োজনীয় শর্ত, t লেস দ্যান ইকুয়ালস টু r/3 রো, t লেস দ্যান ইকুয়ালস টু r/3 রো। এই অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা বুঝতে পারলে যে কী করে করবে। এখানে কিন্তু ভাষণের শর্ত কাজে লেগে তোমাকে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। কোনো এক গভীরতায় যদি একটি সাবমেরিনের ওপর চাপ হয় 3 × 10⁵ পাস্কাল, এর দ্বিগুণ গভীরতায় সাবমেরিনের ওপরে চাপ কত শতাংশ বাড়বে? তাহলে একটা ধরো সমুদ্র বা কিছু একটা আছে, তার মধ্যে একটা সাবমেরিন ঘুরছে। যদি আমি এইচ গভীরতায় যদি চাপ দেখি, ধরো আমি P1 লিখলাম, আর এর দ্বিগুণ গভীরতার মানে 2H গভীরতায় হচ্ছে চাপ হচ্ছে ধরো P2, এটা হচ্ছে 2H। তাহলে এই 2H গভীরতায় যে চাপ P2 P1 এর কত শতাংশ হবে? তো সেটা হবে, বা কত শতাংশ P1 এর থেকে P2 কতটা বাড়বে, কত শতাংশ বাড়বে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, যখন এই গভীরতায় তরলের চাপ P1 সমান হচ্ছে, এখানে টোটাল চাপ কত হবে, যে বায়ুমণ্ডলীয় চাপ B প্লাস হচ্ছে এই H গভীরতার জন্য চাপ H ρg, আর এই P2 কত হবে? P2 হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হচ্ছে এই 2H গভীরতায় চাপ, তাহলে 2H ρg। তাহলে আমি দেখো লিখতে পারি এখানে যে প্রথম থেকে লিখতে পারি যে H ρg সমান হচ্ছে P1 - B, আর দ্বিতীয় থেকে তাহলে দ্বিতীয়তে বসালে P2 সমান হচ্ছে B প্লাস 2 গণিত H ρg সমান আমি লিখতে পারি P1 - B। তাহলে আমি লিখতে পারি দেখো B প্লাস 2P1 - 2B, তাহলে পেলাম দেখো 2P1 - B, এটা হচ্ছে P2। এবার B কত? B হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ দেখো দেখা যাচ্ছে 1 × 10⁵ পাস্কাল, তাহলে 1 × 10⁵ পাস্কাল। P1 কত দেওয়া আছে? P1 হচ্ছে H গভীরতায় চাপ দেওয়া আছে দেখো 3 × 10⁵ পাস্কাল, তাহলে 3 × 10⁵ পাস্কাল। তাহলে P2 আমি বার করতে পারবো। P2 হচ্ছে 2H গভীরতায় চাপ কত হবে? P2 গভীরতা, তাহলে P2 হচ্ছে 2 × P1 - B, মানে যে 2 × P1 হচ্ছে 3 × 10⁵ মাইনাস B হচ্ছে দেখো 1 × 10⁵ পাস্কাল। তাহলে দেখো 2 × 3 মানে 6 মাইনাস 1 মানে 5 × 10⁵ পাস্কাল। এটা হচ্ছে P2। আর P1 হচ্ছে কত দেওয়া আছে? P1 হচ্ছে 3 × 10⁵ পাস্কাল। তাহলে আমার বলছে যে কতটা বাড়বে, তাহলে কতটা বাড়া মানে কি P2 - P1, এটা বাড়লো কার সাপেক্ষে? P1 এর সাপেক্ষে। শতাংশ চেয়েছে 100 গুণ, ব্যাস। তাহলে দেখো P2 হচ্ছে তোমার 5 × 10⁵ মাইনাস P1 হচ্ছে 3 × 10⁵ বাই P1 হচ্ছে 3 × 10⁵ গণিত হচ্ছে 100, এত শতাংশ বাড়বে। তাহলে দেখো এটা 10⁵ 10⁵ 10⁵ কেটে গেল, 5 - 3/3 গণিত হচ্ছে 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ বাড়বে। তাহলে দেখো 5 - 3 মানে 2/3 গণিত 100%, তাহলে 2 গণিত 100 মানে 200/3 100%। তাহলে এত পরিমাণ কী হবে? 2H গভীরতায় বাড়বে, কার সাপেক্ষে? H গভীরতা চাপের সাথে। তো এই হচ্ছে এইভাবে, তাহলে দেখো 200/3 হচ্ছে অ্যান্সার। এইটা কিন্তু তোমাদের জয়েন্টে এসছে একবার। তো এই হচ্ছে তোমাদের আজকে এই যে চ্যাপ্টার অস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ, এই চ্যাপ্টারে বিভিন্ন কোশ্চেন যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও কিন্তু একই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। তাই তোমরা ভালো করে এটা পড়বে, এই যে অঙ্কগুলো করবে, আরও প্র্যাকটিস করবে এবং বইয়ে যা অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আর তোমাদের যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।